আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর সেটা হলো রয়্যালটি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো রয়্যালটি। সো আমরা আজকে রয়্যালটির 1 নম্বর লেকচারে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখন আসে আমাদের প্রথমে জানতে হবে রয়্যালটিটা কি। আমি আজকে প্রথমে সংজ্ঞাটা পড়ে নিই, এরপরে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেটা। এখানে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি তার নিজের স্বত্ব বা সম্পত্তি অন্য কাউকে ব্যবহারের অনুমতি দেয়, তার বিনিময়ে উক্ত ব্যক্তি থেকে যে অর্থ পাওয়া যায় সেটাই হলো রয়্যালটি। যেমন খনিজ সম্পদ, প্যাটেন্ট, বই ইত্যাদি। এখানে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি তার নিজের স্বত্ব বা সম্পত্তি অন্য কাউকে ব্যবহারের অনুমতি দেয়। অনুমতি দেওয়া আর কি সম্পদ দিয়ে দেওয়া একই কথা। মানে আপনি সাপোজ মনে করেন আপনার একটা বই, সাপোজ আপনার একটা ফ্রেন্ডের বই আপনি আনছেন, ও বলছে যে আপনি কিছুদিন পরে আবার ওকে বইটা দিয়ে দিতে। আপনি কিছুদিন বইটা পড়ে আবার ওকে দিয়ে দিবেন। এখন আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি আর কি, জাস্ট করে যে ও বলছে আপনি 1 মাস পড়লে আপনি ওকে 100 টাকা করে দিতে হবে। এটা জাস্ট বলার জন্য বলা আর কি। সাপোজ ও বলছে আপনি 1 মাস বইটা আনবেন, আপনি পড়বেন, ওকে 100 টাকা করে দিবেন। এটাই হলো রয়্যালটি। অর্থাৎ বইটা আপনি ওর কাছ থেকে আনছেন, তার মানে বইটা তো আপনার নিজের না। বইটা আপনি আনছেন শুধুমাত্র ব্যবহার করার জন্য। পরবর্তীতে আবার সে বই ওকে দিয়ে দেওয়া লাগবে, রাইট? এখন এই বইয়ের বিনিময়ে আপনি ওকে যে টাকাটা দিচ্ছেন 100 টাকা করে মাসে, সেটাই হলো রয়্যালটি। ওকে, বুঝতে পারছি। যেমন আসি এখানে আমরা কিছু দিচ্ছি। প্রথমে বইটা বুঝাইছি। খনিজ সম্পদ কার সম্পদ? এটা সরকারের সম্পদ। এখন খনিজ সম্পদ উত্তোলন করার জন্য কোনো কোম্পানি যদি সরকারের থেকে সেটা লিজ নেয় বা ভাড়া নেয়, যে আমরা খনিজ সম্পদ উত্তোলন করব, আমাদের বিনিময়ে সরকারকে বছরে 1 লাখ টাকা বা মাসে 1 লাখ, যেটাই হোক, অর্থাৎ ভাড়া নেবে আর কি, 1 লাখ টাকা করে দিবে। সো এটাও হলো রয়্যালটি। অর্থাৎ আপনি যে এটা ব্যবহার করতেছেন জাস্ট ব্যবহার করার জন্য, কিন্তু এটা আপনার সম্পত্তি না। আপনি জাস্ট ব্যবহার করার জন্য আনছেন, তার বিনিময়ে আপনি যে ব্যয় করতেছেন বা যে টাকা দিচ্ছেন সেটাই হলো রয়্যালটি। এরপরে প্যাটেন্ট মানে কি? ওই যে আমরা গ্রন্থস্বত্ব মেবি। প্যাটেন্ট এটা হলো নিজের সত্ত্ব, কিন্তু এটা অন্যকে ব্যবহারের অনুমতি দেয়, তার বিনিময়ে সে কমিশন পাচ্ছে। এটাও হলো আমাদেরকে রয়্যালটি। তার মানে আমরা বুঝতে পারছি রয়্যালটি কি। রয়্যালটি হলো অন্যকে ব্যবহারের অনুমতি দেওয়া। অর্থাৎ সাপোজ আপনার কোনো সম্পত্তি, সেটা আপনার নিজের সম্পত্তি, কিন্তু আপনার সম্পত্তিটা অন্য কাউকে দিয়েছেন জাস্ট ব্যবহার করার জন্য। পরবর্তীতে আপনি সেটা আবার নিয়ে আসবেন। এখন ব্যবহার করার সময় ও আপনাকে যে বিনিময় মূল্য দিবে, টাকা দেবে, সেটাই হলো রয়্যালটি। এখন আসি, তাহলে আমরা রয়্যালটিটা বুঝতে পারছি আসলে কি। রয়্যালটি হলো মূলত ব্যবহারের অনুমতি দেওয়া, তার বিনিময়ে টাকা আদান প্রদান হয়, একজনের টাকা দেয় আরেকজনের টাকা পায়। তাহলে আসি, রয়্যালটি প্রথমে হলো দুই ধরনের থেকে। যেমন 1 নম্বরে আসি লিজি হচ্ছে ইজারা গ্রহীতা, আর হচ্ছে ল্যান্ডলর্ড অথবা লেইজর কি? ইজারা দাতা। যেমন আপনি যদি ওই যে বললাম বইয়ের ক্ষেত্রে, আপনি বই গ্রহণ করলেন, তার মানে আপনি হলেন গ্রহীতা, তার মানে লিজ নিয়েছেন। সাপোজ আপনি বই, এখানে বইয়ের জায়গায় সম্পদ হতে পারে, জমি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন আপনাকে বিভিন্ন কোচিং বা ক্লাসে যে কোনো জায়গায় যে কোনো এক্সাম্পল দিয়ে বোঝাতে পারে। দিন শেষে হলো যে ব্যবহারের অনুমতি দেয়, আর ব্যবহারের অনুমতি দেন, সম্পত্তি চলে যায় না। অনুমতির বিনিময়ে যে টাকা পায় সেটাই হলো রয়্যালটি। ওকে, এখন লিজি হলো ইজারা গ্রহীতা, আর ল্যান্ডলর্ড বা লেইজর হলো ইজারা দাতা। তাহলে এখন আসি, এটাকে আমরা কি বলবো? ইজারা গ্রহীতাকে বলবো লিজি, আর ইজারা দাতাকে বলবো লেইজর। এখন ইজারা গ্রহীতার কাছে যে টাকাটা দেয় ইজারা গ্রহীতাকে, সাপোজ আপনি বই আনছেন, এখন আপনি ওকে টাকা দিয়ে দিবেন না যে মাসে মাসে 100 টাকা করে দিবেন। তাহলে সে 100 টাকা আপনার জন্য কি? আপনার জন্য ব্যয়, কারণ আপনি তো ওকে টাকা দিচ্ছেন ব্যবহার করার কারণে। আপনি ওর বইটা ব্যবহার করতেছেন, তার বিনিময়ে আপনি ওকে 100 টাকা করে দিচ্ছেন মান্থলি। এটা আপনার কাছে কি? ব্যয়। অর্থাৎ ইজারা গ্রহীতার কাছে হলো রয়্যালটি এক্সপেন্স বা ব্যয়। কি? ইজারা গ্রহীতার কাছে হলো রয়্যালটি এক্সপেন্স এটা। আর ল্যান্ডলর্ড মানে কি? যার সম্পত্তি বা যে আপনাকে অনুমতি দিচ্ছে সম্পত্তি বা বইটা ব্যবহার করার জন্য, তার কাছে রয়্যালটি কি? ইনকাম। তার কাছে রয়্যালটিটা কি? ইনকাম। অর্থাৎ যার কাছ থেকে আপনি বইটা আনতেছেন, তার কাছে এটা হলো ইনকাম। আর আপনি যাকে টাকা দিচ্ছেন
আপনি যাকে টাকা দিচ্ছেন তার কাছে ইনকাম আর আপনার কাছে হলো ব্যয়, সেজন্য আর কি লিজের কাছে এটা হলো রয়্যালটি এক্সপেন্স আর ল্যান্ডলর্ডের কাছে এটা হলো রয়্যালটি ইনকাম। এটা হলো সম্পত্তির মেইন মালিক আর আপনি হচ্ছেন কি সম্পত্তি ব্যবহারকারী, অর্থাৎ লিজ নিয়েছেন। তো আপনার কাছে এটা হলো ব্যয় এক্সপেন্স আর ল্যান্ডলর্ডের কাছে এটা হলো রয়্যালটি ইনকাম আয়। দুইটা গেল। 3 নম্বরে আসি মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট কি? চুক্তি অনুযায়ী ইজারা দাতাকে যে ভাড়া দিতে হয় সেটাই হলো মিনিমাম রেন্ট। কি মিনিমাম রেন্ট কি? চুক্তি অনুযায়ী ইজারা দাতাকে যে ভাড়া দিতে হয় সেটাই হলো মিনিমাম রেন্ট। এখন আসি মিনিমাম রেন্টটা একটু বুঝাই। মিনিমাম রেন্ট হলো সাপোজ আপনার ওই যে আমরা যদি বলি খনিজ সম্পদের ক্ষেত্রে সরকারের থেকে আপনি নিয়েছেন প্রতি মাসে সাপোজ 50,000 টাকা করে বলছেন যে আমি খনিজ সম্পদ উত্তোলন করব, আপনাকে আমি প্রতি মাসে 50,000 টাকা করে দেব বা প্রতি বছর 50,000 টাকা করে দেব। এখন আপনি উৎপাদন করছেন সাপোজ 40,000 টাকা, তারপরেও আপনাকে 50,000 টাকা দিতে হবে, কারণ আপনি বলছেন আপনার উৎপাদন হলেও 50,000 টাকা দিবেন, উৎপাদন না হলেও 50,000 টাকা দিবেন। এটা হলো মিনিমাম রেন্ট, অর্থাৎ আপনি একটা ধার্য করে দিয়েছেন যে উৎপাদন হলেও 50,000 দিবেন, উৎপাদন না হলেও 50,000 টাকা দিবেন। এটাই হলো আমাদের মিনিমাম রেন্ট। অর্থাৎ চুক্তি থাকবে এখানে যে আমি আপনাকে আমার উৎপাদন হোক কিংবা না হোক, আমি উত্তোলন করতে পারি কিংবা না পারি, আমি আপনাকে 50,000 টাকা দিব বছরে বছরে। সো এটাই হলো মিনিমাম রেন্ট। চুক্তি অনুযায়ী ইজারা দাতাকে যে ভাড়া দিতে হয় সেটাই হলো মিনিমাম রেন্ট। ওকে, এরপরে 4 নম্বরে আসি শর্ট ওয়ার্কিংস। শর্ট ওয়ার্কিংস কি? মিনিমাম রেন্টের চেয়ে উৎপাদন যতটুকু কম হবে। এখন মিনিমাম রেন্টটা আমি যেটা বললাম 50,000 টাকা আপনি বলছেন প্রতি বছর দিবেন, কিন্তু দেখা গেলো আপনার উৎপাদন করতে পারছেন 30,000 টাকা, তাহলে আপনার লস হয়েছে কত বা শর্ট হয়েছে কত? 20,000 টাকা। এই 20,000 টাকাই হলো আপনার শর্ট ওয়ার্কিংস। যেটা শর্ট হবে সেটাই হলো শর্ট ওয়ার্কিংস, অর্থাৎ মিনিমাম রেন্ট 50,000 টাকা আর আপনার উৎপাদন হয়েছে 30,000 টাকা। সো এটা যে যতটুকু শর্ট হয়েছে সেটাই হলো শর্ট ওয়ার্কিংস, অর্থাৎ মিনিমাম রেন্টের চেয়ে উৎপাদন যতটুকু কম হবে সেটাই হলো শর্ট ওয়ার্কিংস। ওকে, এরপরে আসি সারপ্লাস। সারপ্লাস অথবা এক্সেস ওয়ার্কিংস। এক্সেস ওয়ার্কিংস কি? মিনিমাম রেন্টের চেয়ে উৎপাদন বেশি হবে, অর্থাৎ মিনিমাম রেন্টের চেয়ে উৎপাদন বেশি হলে সেটাই হলো এক্সেস ওয়ার্কিংস বা সারপ্লাস। যেমন আপনার মিনিমাম রেন্ট হলো ওই যে আমরা বললাম 50,000 টাকা প্রতি বছর, এখন আপনার ইনকাম হয়েছে 70,000 টাকা বা আপনি 70,000 টাকা উৎপাদন করতে পারছেন বা 60,000 টাকা উৎপাদন করতে পারছেন, অর্থাৎ মিনিমাম রেন্ট থেকে যেটা বেশি হবে সেটাই হলো এক্সেস ওয়ার্কিংস, অর্থাৎ মিনিমাম রেন্টের চেয়ে উৎপাদন বেশি হলো, এটাই হলো এক্সেস ওয়ার্কিংস অথবা সারপ্লাস। তাহলে আমরা এখানে এই বিষয়গুলো দেখছি, এগুলো আবার একটু বলি। লিজি হলো ইজারা গ্রহীতা আর ল্যান্ডলর্ড হলো ইজারা দাতা, যিনি দেয় ইজারা বা ভাড়া দেয়, আর ইজারা গ্রহীতাকে যিনি ভাড়া নেয়। এখানে ইজারা গ্রহীতার কাছে যে টাকাটা রয়্যালটি দেয় সেটা হলো ব্যয়, আর ল্যান্ডলর্ড বা ইজারা দাতার কাছে সেই টাকাটা হলো ইনকাম বা আয়। মিনিমাম রেন্ট কি? চুক্তি অনুযায়ী ইজারা দাতাকে যে ভাড়া দিতে হয়। একটা চুক্তি করে যে আমি আপনাকে আমার ইনকাম হোক, আমি উৎপাদন করতে পারি কিংবা না পারি, আমি আপনাকে মিনিমাম এই টাকাটা দিবই, 50,000 টাকা দিবই। এটা হলো মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট থেকে আমাদের যতটুকু কম হবে সেটা হলো শর্ট ওয়ার্কিংস, মিনিমাম রেন্ট থেকে আমাদের যতটুকু বেশি হবে সেটা হলো সারপ্লাস বা এক্সেস ওয়ার্কিংস। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এখন আসি 6 নাম্বার হলো রিক্যাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস। কি রিক্যাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস? এটা কি ঘাটতি খাজনা পুনরুদ্ধার। ঘাটতি খাজনা পুনরুদ্ধার রিক্যাপমেন্ট কীভাবে হবে? ওই যে সাপোজ আমাদের উৎপাদন হয়েছে, আমাদের মিনিমাম রেন্ট হলো 50,000 টাকা, উৎপাদন হয়েছে 30,000 টাকা শর্ট ওয়ার্কিংস। তাহলে এখানে আমাদের মিনিমাম রেন্ট কত হাজার টাকা হয়েছে, অর্থাৎ শর্ট হয়েছে 20,000 টাকা, রাইট? এখন আমাদের পরবর্তী বছরে গিয়ে আবার কি হয়েছে? এক্সেস হয়েছে। আমরা তো বললাম 50,000 টাকা মিনিমাম রেন্ট, এক্সেস ওয়ার্কিংস হয়েছে কত? 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকা বেশি হয়েছে, যে 20,000 টাকা আমাদের এখানে বেশি হয়েছে, রাইট? মিনিমাম রেন্ট থেকে এক্সেস ওয়ার্কিং 20,000 টাকা বেশি হয়েছে। সে 20,000 টাকা আমরা এখন ওই যে আগের বছরে লস হয়েছে কত? 30,000 টাকা হয়েছে ওই মিনিমাম রেন্টের ওইখানে 50,000 জায়গায়, ওইখানে 20,000 কম হয়েছে, আবার এই বছর 20,000 টাকা বেশি হয়েছে। এখন এটা দিয়ে আমরা ওইটা পূরণ করব। এটাই হলো রিক্যাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস, অর্থাৎ শর্ট ওয়ার্কিংস বা ঘাটতি পুনরুদ্ধার করতে পারতেছে। এই বছর যেহেতু আমাদের বেশি হয়েছে সেটা আমরা পুনরুদ্ধার করতে পারতেছি, সেটাই হলো রিক্যাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস। এই বিষয়গুলো এখন এভাবে বুঝতে থাকো, পরবর্তীতে যখন আমরা ম্যাথ করব তখন এগুলো তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কোন কাজে লাগতেছে, কোনটা কীভাবে হচ্ছে। ওকে।
তো বুঝো কোনটা কেমনে। রিক্যাপমেন্ট মানে কি আমাদের যে লস হয়েছে আগের বছর সেটা আবার পরবর্তী বছরে যেহেতু আমাদের লাভ হয়েছে বেশি 50,000-এর জায়গায় 70,000, সো আমরা আগের বছরে 20,000 টাকা এখন এই বছর ফিল আপ করে দিতে পারতেছে, রিক্যাপ করতে পারতেছে। এটাই হলো রিক্যাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস। ওকে, এরপরে 7 নম্বর হলো স্ট্রাইক অথবা লক আউট, শর্ত প্রযোজ্য। স্ট্রাইক মানে কি আমাদের যেমন কোনো কারখানার মধ্যে দেখবা প্রায় কী হয়, হরতাল হয় বা লক আউট হয়, কাজ বন্ধ থাকে। এগুলোর ক্ষেত্রে আমাদের কোশ্চেনে শর্ত দেওয়া থাকবে যে যদি কোনো বছরে আপনার হরতাল হয় বা উৎপাদনে 1-2 মাস বন্ধ থাকে সেটার জন্য আমরা এত টাকা ছাড় দিচ্ছি, এটা কোশ্চেনে বলা থাকবে সরাসরি। তো আমরা যখন কোশ্চেনের করব তখন আমরা দেখতে পারবো স্ট্রাইক বা শর্ট বা লক আউট কীভাবে কাজ করে, এটা শর্ত থাকবে। হ্যাঁ, সেজন্য এখানে বলা হয়েছে শর্ত প্রযোজ্য। সো এটা আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে। স্ট্রাইক মানে কি হরতাল হওয়া বা উৎপাদন কোনো কারণে কম হওয়া, এগুলোর বিনিময়ে যদি ওই যে লেইজর বা কী জানি এখানে লেইজরের আরেক নাম কি ল্যান্ডলর্ড যদি কোনো ছাড় দেয় সেটা সে শর্ত দিয়ে দেবে যে এই কারণে আপনি ছাড় পাবেন। সো তখন আমরা এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে করব। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি আসলে রয়্যালটি কী, এরপরে রয়্যালটির মধ্যে কী কী বিষয়গুলো আসে সেটা। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের যেগুলো লাগবে সেটা হলো জার্নাল করা লাগবে, লেজার করা লাগবে। আমাদের এই চ্যাপ্টারে কী কী চাইবে, জার্নাল, লেজার এগুলো করা লাগবে। ওকে, তাহলে এখন আসি আমাদের। আচ্ছা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো বলছি সেটা আমরা চিত্রের মাধ্যমে নিয়ে আসছি, যে চিত্রের মাধ্যমে এটা একটু বুঝাই দিই। সাপোজ এই যে এখানে আমরা বলছি প্রথমে আমরা একটা করব, নিচে একটা দাগ উপরে একটা দাগ দেবো, এটাকে ওয়াই ধরলাম, এটাকে এক্স ধরলাম, এখানে ও ধরলাম। ওকে, এখন এটা হলো ইউনিট সেলস, যেমন 10 ইউনিট উৎপাদন, 20 ইউনিট, 30 ইউনিট, 40, 50, 70 ইউনিট। আর এখানে যদি 10 ইউনিট উৎপাদন, প্রতি ইউনিট যদি 50 টাকা করে হয়, 10 ইউনিট কত, 500 টাকা, রাইট? সো এরপরে 500, 1000, 1500, 2000, 2500, 3000, 3500। আমরা এখানে একটা মিনিমাম রেন্টের, মিনিমাম কস্টের কি দিলাম, লাইন দিলাম, একটা মিনিমাম রেন্টের লাইন দিলাম, দাগ দিলাম। সো মিনিমাম রেন্ট কত, 1500। ওকে, তাহলে মিনিমাম রেন্ট যদি 1500 টাকা হয়, এখন আমাদের দেখতে হবে আমরা যদি 10 ইউনিট উৎপাদন করি, সাপোজ আমাদের প্রথম বছর 10 ইউনিট উৎপাদন করছি, তাহলে 10 ইউনিট উৎপাদন করলে আমাদের ইনকাম হচ্ছে কত, 500 টাকা। 10 ইউনিটের জন্য আমরা 500 টাকা উৎপাদন করছি, তাহলে আমাদের মিনিমাম রেন্ট হলো কত, 1500। তাহলে আমাদের এখানে উৎপাদন হয়েছে 500, শর্ট ওয়ার্কিংস কত, 1000 টাকা কম হচ্ছে, রাইট? অর্থাৎ মিনিমাম রেন্ট থেকে যতটুকু উৎপাদন কম হচ্ছে সেটাই শর্ট ওয়ার্কিংস, তার মানে এই 1000 টাকা হলো আমাদের শর্ট ওয়ার্কিংস। 1500 জায়গায় 500 টাকা 10 ইউনিট উৎপাদন হয়েছে, আমাদের এখানে মিনিমাম রেন্ট হলো 1500 আর আমাদের শর্ট ওয়ার্কিংস হলো 1000 টাকা। ওকে, এটাই মিন করছে। এখন আমাদের মিনিমাম রেন্ট হলো 1500, রাইট? যে আমরা এখানে লিখে দিয়েছি মিনিমাম রেট বা মিনিমাম রেন্ট। এখন এই মিনিমাম রেন্ট থেকে যখন আমাদের উৎপাদন বেশি হয়েছে, সাপোজ আমাদের উৎপাদন বেশি হয়েছে কত, আমাদের এই যে 40 ইউনিট উৎপাদন হয়েছে, 40 ইউনিটে কত, 2000 টাকা। সো 2000 টাকা যদি উৎপাদন হয়, 1500 হলো মিনিমাম থেকে এখন 2000 বেশি হয়েছে, তো 500 বেশি হয়েছে, তো 500 হলো আমাদের এক্সেস ওয়ার্কিং। কি এক্সেস ওয়ার্কিং, যেটা আমাদের বেশি হয়েছে এক্সেস ওয়ার্কিং। এখন আসি, এখন রিক্যাপমেন্টেরটা দেখি। রিক্যাপমেন্ট আমরা যেটা বললাম, এখন আমরা এই বছরে আমাদের কত টাকা শর্ট ওয়ার্কিংস হয়েছে, 1000 টাকা। এখন আমাদের লাভ হয়েছে কত, 500 টাকা এখানে। তাহলে আমরা 500 রিক্যাপ করতে পারবো বা পুনরুদ্ধার করতে পারবো, তাহলে আরও 500 শর্ট ওয়ার্কিংস থাকে। সো এটা আবার আমরা পরবর্তী বছরে বেশি হলে সেটা দ্বারা রিক্যাপমেন্ট করতে পারবো। এটাই হলো আর কি আমাদের শর্ট ওয়ার্কিংস আর এক্সেস ওয়ার্কিংস, রিক্যাপমেন্ট এগুলো আমাদের বলে দিছে। এটা হলো আমাদের সেলস লাইন এটা, আর এটা হলো মিনিমাম রেন্ট, এটা হলো ইউনিট সেলস, এখানে হলো রয়্যালটি। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে শর্ট ওয়ার্কিংস কি বা অ্যাকচুয়াল, এটা হলো অ্যাকচুয়াল রয়্যালটি বা সেলস লাইন। সো শর্ট ওয়ার্কিংস কি, অ্যাক্সেস ওয়ার্কিংস কি, রিক্যাপমেন্ট কি, এরপরে রয়্যালটিকে, আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। আমরা আমাদের এই অধ্যায় থেকে জাবেদা করা লাগবে, লেজার করা লাগবে। আর মনে রাখবা অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো রয়্যালটি। তো আশা করছি তোমরা এটা খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। এটা তোমরা ভালোভাবে একটু দেখবা, মাথার মধ্যে করবা, তাহলে বুঝতে পারবা। নেক্সট ক্লাসে আমরা জাবেদা দেখবো, এরপরে হলো আমরা ম্যাথ করব। সো আশা করছি সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবো অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।